এনসিপি সহ 16টি দল ইসির প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ। নতুন 44 লাখ সহ দেশে ভোটার 12,61,00,000। নির্বাচন সুষ্ঠু করতে কেনা হচ্ছে 40,000 বডি ক্যামেরা। মূলত তিনটা তালিকা হচ্ছে 31 অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে। দুইজন না, এবার তিনজন দিতেছি হাতিয়ার সমান স্যার, বডি ক্যামেরা যেটা আমরা ক্রয় করে দিচ্ছি। ভোটাধিকার ফেরাতেই স্বৈরাচার হটাতে হয়েছে আন্দোলন, বললেন তারেক রহমান। দুই কক্ষেই পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের মূল আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করা, জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা। আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোথ, এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে করবেন বৈঠক। সই হতে পারে শ্রম প্রতিরক্ষা সহ 5টি সমঝোতা স্মারক। মার্কিন শুল্ক ইস্যুতে ভূ রাজনৈতিক ফাঁদে পা দেবে না বাংলাদেশ, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। 1 বছরে 75 বাণিজ্য ঘাটতি কমানোর প্রতিশ্রুতি। জাহাঙ্গীরনগরে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল, ভোট 11 সেপ্টেম্বর। ছাত্র রাজনীতি নিয়ে সাংঘর্ষিক সিদ্ধান্ত না নেওয়ার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এনসিপি সহ 16টি দল ইসির প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। মাঠ পর্যায়ে তদন্তের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এদিকে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। আর এতে নতুন 44 লাখ সহ দেশে এখন মোট ভোটার 12,61,70,900 জন। ত্রুটি বিচ্যুতি সংশোধনে 12 দিনের মধ্যে আবেদন করা যাবে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তফসিল ঘোষণার 1 মাস আগে। ভোটার তালিকার ত্রুটি সারাতে চলতি বছরের 20 জানুয়ারি থেকে হালনাগাদ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। বাদ পড়াদের তালিকায় অন্তর্ভুক্ত করতে ও মৃতদের বাদ দিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। রোববার দেশের সব নির্বাচন অফিসে স্ব এলাকার হালনাগাদ করা সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। এরপর নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সংখ্যাগত তথ্য তুলে ধরেন ইসি সচিব। যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যে, এবং যারা আমাদের সহোদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের সংখ্যা হচ্ছে এই 2রা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন 45,71,216। কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে 21,32,590। ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900। সচিব জানান, নির্বাচনের আগে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেখানে অন্তর্ভুক্ত হবেন 18 বছরের পূর্ণ ব্যক্তিরা। এই বছর মূলত 3টা তালিকা হচ্ছে। একটা হচ্ছে যে 2রা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে, 31 অগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে, এবং 31 অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে। 21 আগস্ট পর্যন্ত ত্রুটি বিচ্যুতি সংশোধনে আবেদন জানাতে পারবেন ভোটাররা। 31 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত হালনাগাদ তালিকা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরতদের কাছে বডি ক্যামেরা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও এ সময় উল্লেখ করেছেন তিনি। নির্বাচনের আগে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হওয়ার আশা তার। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক। এতে উঠে আসে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবকিছু করবে সরকার। ভোট কেন্দ্রে দায়িত্বরতদের শরীরে বহনযোগ্য বডি অন ক্যামেরা যেমন থাকবে, তেমনি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে কেন্দ্রগুলো। প্রতি ভোট কেন্দ্রে থাকবেন 3 জন করে অস্ত্রধারী আনসার। বডি ক্যামেরা যেটা আমরা ক্রয় করে দিচ্ছি, কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে নির্বাচনে অরাজকতা হবে না। আমাদের কিন্তু আরও কিছু সময় রয়ে গেছে। এই সময়ের ভিতরে আমরা প্রস্তুতি নিচ্ছি।
ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি। বৈঠকে সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড এবং নিউ মার্কেট থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টিও আলোচিত হয়। নিয়মিত অভিযানে জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। গাজীপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা। আমরা জাতি হিসাবে খুব কিন্তু অসহিষ্ণু হয়ে গেছি। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি, এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। দেশি অস্ত্র আগামী নির্বাচনের আগ পর্যন্ত প্রশিক্ষণ দিলে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ভালো কাজ করে যাচ্ছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাক স্বাধীনতা ও ভোটাধিকার ফিরিয়ে আনাই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের মূল লক্ষ্য ছিল বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। জাতীয় নির্বাচনে বিএনপি দেশের অধিকাংশ মানুষের সমর্থন পাবে বলেও আশা ব্যক্ত করেন তারেক রহমান। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের ঢল। দীর্ঘ 16 বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে উৎসবমুখর এই জনপদ। রোববার দুপুরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে রাজশাহীর সম্মেলনস্থল শাহ মখদুম ঈদগাহ ময়দান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, জেলা ও মহানগরীর নেতারা। ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার ফেরাতেই স্বৈরাচার হটাতে আন্দোলন হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি দেশের অধিকাংশ মানুষের সমর্থন পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের মূল আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করা। জনগণের শাসন আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। সারা গণতান্ত্রিক বিশ্বে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল পন্থা হলো জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা, এবং সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই দেশকে পরিচালনা করবে, জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। বক্তব্যে তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ দেশের স্বাস্থ্য ব্যবস্থা এমনভাবে গড়ে তুলেছিল যেন পার্শ্ববর্তী দেশে যেতে বাধ্য হয় মানুষ। এই দেশের ডাক্তার, নার্সদের, এই দেশের চিকিৎসা কেন্দ্র, হসপিটালগুলোর ব্যবস্থাগুলো একদম ধ্বংস করে দিল। ইচ্ছা করে তারা পাঠিয়ে দিত ভিন্ন একটি দেশে, পার্শ্ববর্তী দেশে। পদ্মাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে বাংলাদেশ প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বলে জানান তারেক রহমান। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্সা বের করে নিয়ে আসতে হবে। দেশের জনগণের আস্থা ধরে রাখতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নির্বাচন না হলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে সংস্কার যারা করবে তাদের দৃষ্টিভঙ্গি না পাল্টালে জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলেও জানিয়েছেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জুলাই আহতদের চিকিৎসা সহযোগিতা অনুষ্ঠান আমরা বিএনপি পরিবারের আয়োজনে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের সঠিক তালিকা প্রকাশ না হওয়া দুঃখজনক উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদী রাষ্ট্র গড়ে না ওঠে সেই লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের দুর্ভাগ্য, আমরা সেই তালিকাটা এখনো সঠিকভাবে প্রণয়ন করতে পারিনি, কারণ রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, সরকার পরিচালনা করছেন, তাদের আরও একটু এই ব্যাপারে সচেতন হওয়া উচিত ছিল। আমরা ভবিষ্যতে এরকম কোন রকমের ফেসিবাদের উৎপত্তি না হতে দিই, সেভাবেই যেন আমরা রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত করি। সংস্কার যারা করবে তাদের দৃষ্টিভঙ্গি না পাল্টালে জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয় বলেও জানান এই বিএনপি নেতা। গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে যে সরকার ব্যবস্থা গঠিত হবে, তাদেরকে সেই ব্যবস্থাকে যারা পরিচালনা করবে তাদের যদি মানসিক সংস্কার এবং দৃষ্টিভঙ্গি না পাল্টায়,
এবং অপর পক্ষে যারা রাষ্ট্রের জনগণ, যারা বেনিফিশিয়ারি, যারা সরকার যাদের কাছে দায়বদ্ধ, সমাজ যাদের কাছে দায়বদ্ধ, তাদেরও যদি দৃষ্টিভঙ্গি না পাল্টায় তাহলে মানবিক রাষ্ট্রটা হবে না। এদিকে গুলশানে সিপিডির অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন না হলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট হবে। এটা জনগণের মতামতের প্রতিফলনের একমাত্র সুযোগ হচ্ছে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। There is no other alternative. জনগণের ভোটে নির্বাচিত হলে 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থান তৈরির কাজ শুরু করবে বিএনপি। যে আমাদের বাংলাদেশের রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সংসদে উচ্চ ও নিম্ন উভয় পক্ষেই পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতির অভিজ্ঞতা সুখকর নয় বলে জানান তিনি। বলেন, দেশের মানুষ আর অস্বচ্ছ নির্বাচন দেখতে চায় না। জনগণের ভোটের সঠিক মূল্যায়ন ও অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যই পিআর পদ্ধতি প্রয়োজন বলেও জানান তিনি। আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে, যেটার সংসদে একটা পোর্শন আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর আপার হাউসে। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোথ, এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। উনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন, বলেছেন, যদিও এটা আজকে আমার জামাতের পক্ষ থেকে ওইরকম প্রতিনিধিত্বমূলক নয়, তারপর উনি বলেছেন যে আমার দিক থেকে আমি সাধ্যমতো এই ব্যাপারে আমি সিরিয়াস থাকব। আগামীকাল মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরদিন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রম, প্রতিরক্ষা, জ্বালানি সহ অন্তত 5টি সমঝোতা স্মারক সই হতে পারে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ বিদেশ থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিনা সে বিষয়ে সরকার নজর রাখছে বলেও এ সময় তিনি জানান। সোমবার 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর সঙ্গীর তালিকায় পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ছাড়াও আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত। রোববার বিকেল 3টায় ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ব্রিফিংয়ে জানানো হয়, মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সফর। প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা, ব্যবসায় কাউন্সিল গঠন সহ এই সফরে মোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। সর্বমোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অফ নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ পদে চাকরির সুযোগ, কর্মীদের সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিতকরণ ছাড়াও নীল অর্থনীতি আর রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্বারোপের বিষয়টিও মালয়েশিয়া সফরে আলোচনা করবে বাংলাদেশ। আমাদের এখান থেকে যারা ওইখানে পড়তে যাচ্ছেন তারা যদি গ্র্যাজুয়েশন করে ওইখানে এই চাকরিগুলো পেতে পারেন, সেই বিষয়টা নিয়েও আলাপ হবে এবং বাংলাদেশে থেকে আমরা স্কিল লেবার ওইখানে পাঠাতে পারি। 2 দিনের খুব আমরা বলছি যে খুব অ্যাকশন প্যাকড একটা ট্যুর এবং আমরা আশা করছি এটা খুব সফল হবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে প্রশ্ন ছিল, কলকাতায় কার্যালয় খুলে আওয়ামী লীগের কার্যক্রমকে কিভাবে দেখছে অন্তর্বর্তী সরকার। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। এছাড়া নিরপেক্ষ নির্বাচন ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীকে আরও 40,000 বডি ক্যামেরা সরবরাহের বিষয়ে কাজ চলছে বলেও জানান প্রেস সচিব। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। মার্কিন শুল্ক 20% থেকে আরও কমিয়ে আনতে চায় সরকার, তবে এজন্য বাংলাদেশ ভূ রাজনৈতিক ফাঁদে পা দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। রোববার শুল্ক ইস্যুতে সরকারি পর্যায়ের প্রতিনিধি দলের সফলতাকে স্বাগত জানাতে বিটিএম এর অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেছেন, সুবিধাজনক অবস্থান ধরে রাখতে নির্বাচিত সরকারের সঙ্গে ব্যবসায়ীদের অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেছেন, শুল্ক আরও কমিয়ে আনতে প্রয়োজনে আবারও যুক্তরাষ্ট্র সফর করবে প্রতিনিধি দল।
আমরা যে প্রপোজিশন নিয়ে আমেরিকাতে গিয়েছিলাম আমাদের টিম, আমার মনে হয় না যে দুনিয়াতে আর কোনো দেশ এই ধরনের কম্পোজিশন অফ ট্রেড ডিল নিতে যেতে পেরেছে। বলেছি যে আমরা ৭৫% ট্রেড ডেফিসিট 1 বছরে কমাই ফেলব। আপনারা যে 20% দেখছেন ইজ জাস্ট পার্ট অফ দ্য রেজাল্ট। দিস ওয়াজ এ মাচ বিগার এক্সারসাইজ অ্যান্ড এটা আরও যথেষ্ট পরিমাণ জটিল এক্সারসাইজ। এতে এসে গেছে নন ট্যারিফ ব্যারিয়ার এবং সেইখানের একটা বিশাল বিস্তৃত পটভূমিতে এসেছে নানান ধরনের জাতীয় নীতি। ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থী ও সংগঠনগুলোকে মুখোমুখি দাঁড় করানোর মতো সিদ্ধান্ত নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন উপাচার্য। আলোচনায় ছাত্র শিবিরকে আমন্ত্রণের প্রতিবাদে 5টি বাম সংগঠন আলোচনার মাঝপথে ওয়াকআউট করে। ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের আলোচনায় ছাত্র রাজনীতি ইস্যু। আলোচনার জন্য 30টি ছাত্র সংগঠনকে বৈঠকে ডাকে প্রশাসন। শিবিরের উপস্থিতির প্রতিবাদে শুরুতেই বৈঠক থেকে ওয়াকআউট করে বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে গণতান্ত্রিক ছাত্র সংসদ। রাজনীতি ফিরে গেলে আবার দাসত্ব কালচারে ফিরে যাবে, আবার হচ্ছে গিয়ে কি গন্ডুম গেশম কালচারে ফিরে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর SM ফরহাদ। আমরা SM ফরহাদের প্রক্টরশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা অন্য কোনো মিটিংয়ে অংশগ্রহণ করব না। বৈঠক শেষে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে অবস্থান জানায় শিবির। আর গুপ্ত না থেকে শিবিরকে হল কমিটি প্রকাশের আহ্বান জানায় ছাত্রদল। বড় সংখ্যক শিক্ষার্থীরা হলের রাজনীতির ব্যাপারে দ্বিমত পোষণ করছেন, সমাধান চাচ্ছেন, সেক্ষেত্রে দুইটার একটার মুখোমুখি করে দেওয়াটা মানে উচিত না। এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কেউ যদি বলে যে আমরা আবারও আংশিক কমিটি প্রকাশ করব, করে আবারও একটি অংশ রেখে দেব মততন্ত্র কায়েমের জন্য। উপাচার্য বলেন, শিক্ষার্থী ও সংগঠনগুলোকে মুখোমুখি দাঁড় করানোর মতো সিদ্ধান্ত নেবে না প্রশাসন। ডাকসুকে কেন্দ্র করে এই নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডগুলো হল পর্যায়ে বিশেষত কিভাবে হবে এবং এই পর্যায়ে যারা যেহেতু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একরকম ভীতি আছে, একরকম দীর্ঘদিনের একটা এই তিক্ত অভিজ্ঞতার কারণে একরকম নেতিবাচক একরকম আবেগ কাজ করছে ছাত্র রাজনীতির প্রতি, আমরা বারবার চাচ্ছি তারা যেন কোনোভাবেই মুখোমুখি না হয়। বৈঠক সূত্রে জানা গেছে, শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাড়া বাকি সব সংগঠনই হল ও একাডেমিক ছাত্র রাজনীতি চালুর পক্ষে অবস্থান নিয়েছে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে বনশ্রীতে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলায় অভিযোগপত্র আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ মামলার পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলায় 5 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। এর মধ্যে পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই 3টি অভিযোগে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে যে ফরমাল চার্জ আমরা দাখিল করেছিলাম, মাননীয় ট্রাইব্যুনাল এই ফরমাল চার্জের উপরে ভিত্তি করে 3টি অভিযোগেই অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং 4 জন পলাতক আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছেন এবং 1 জন আসামিকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে ট্রাইব্যুনালে আগামী 17 আগস্ট হাজির করতে বলেছেন। এদিকে জুলাই আন্দোলনে 5 আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যা মামলার 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য সোমবার দিন ধার্য করেন আদালত। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। মঙ্গলবার সকাল 6টা থেকে ঢাকা 72 ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক শ্রমিক সমিতি। রোববার বিদ্যুৎ ভবনে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খানের সঙ্গে বৈঠক শেষে একথা জানায় সংগঠনটি। বলেন, বৈঠকে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে আলোচনা হয়েছে, এগুলো সমাধানে কাজ করবে সরকার। এটি কার্যকর করতে কমিটিও গঠন করার কথা জানিয়েছেন তিনি। এর আগে গেল 27 জুলাই এক সংবাদ সম্মেলনে 8 দফা দাবি জানায় পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। এছাড়াও সড়কে ফিটনেসবিহীন গাড়িগুলোর ডাম্পিংয়ের জায়গা না থাকায় 6 মাসের মধ্যে এর সমাধান করতে না পারার ব্যর্থতা স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।